লেখিকা মাধবী ভট্টাচার্যের শেকড়। কেন এমন হলো বলো না গো? আমার ভালোবাসাতে কি কোনো ফাঁক ছিল? অঝরে কাঁদছে মালবিকা, অসহায় চোখে সেদিকে তাকিয়ে আছেন সুধাংশু। কি করে ওকে সামলাবেন তিনি? এক মায়ের ব্যথার তীব্রতার কাছে কোনো সান্ত্বনা বাক্যই কি যথেষ্ট? বাবুন হওয়ার পর থেকে মালবিকার পুরো জীবনটাই ছিল বাবুনময়। সারাক্ষণ ছেলে ছেলে করে পাগল হতো মেয়েটা। ছেলে ছাড়াও যে ওর নিজের একটা আলাদা অস্তিত্ব আছে মনেই থাকতো না যেন। সব মায়েরই হয়তো এমন হয়, আয়নায় নিজেদের দেখতে ভুলেই যায়। সারাক্ষণ নিজের মনের আয়নায় সন্তানের মুখ দেখতেই ব্যস্ত থাকে। বাবুনও ছিল মা পাগল। একটা সময় ছিল যখন সব কিছুতেই ওর মাকে দরকার হতো। বয়সের ধর্মে স্বাভাবিকভাবেই প্রচুর বন্ধু বান্ধবী থাকা সত্ত্বেও মাই ছিল ওর বেস্ট ফ্রেন্ড। মনের সব কথা মায়ের কাছে গড়গড় করে বলে হালকা না হওয়া পর্যন্ত শান্তি হতো না ওর। জীবনে যখন বিশেষ কেউ এলো তখনও সবার আগে মায়ের সাথে ভাগ করে নিয়েছিল নিজের মনের রং। মেয়েটাকে অপছন্দ হয়নি সুধাংশুর। মালবিকার তো অপছন্দ হবার কোনো কারণই ছিল না। ছেলের পছন্দই ওর পছন্দ হবে, সেটাই স্বাভাবিক ছিল। বাবুনের হাত ধরে বাড়িতে এলো বিদিশা। তারপর থেকে সবকিছু পাল্টে যেতে থাকলো। বাবুন মায়ের থেকে একটু একটু করে দূরে সরতে লাগলো। বিদিশা নিপুণ হাতে কাঁচি চালাতে লাগলো মা ছেলের সম্পর্কের মাঝে। শুধু বিদিশারই পছন্দ অপছন্দ, বিদিশার সুখ সুবিধা নিয়ে ভাবা ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ আর রইল না বাবুনের কাছে। সেই সময় একদিন বাবুন বাবা মাকে জানালো, বিদিশার অফিসটা এখান থেকে অনেক দূরে, প্রতিদিন আসা যাওয়া করতে ওর অনেক অসুবিধে হচ্ছে, তাই ওর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া করেছি। আপাতত সেখানে চলে যাচ্ছি আমরা। দুজনেই হা হয়ে তাকিয়েছিলেন ছেলের দিকে। কথাটা বুঝতে অসুবিধা হচ্ছিল তাদের। বাবুন তখন বলল, এভাবে তাকিয়ে আছো কেন? বিদিশার অসুবিধে হচ্ছে বলেই এই ব্যবস্থা করতে বাধ্য হয়েছি। আমি প্রতিদিন তোমাদের দেখে যাব, চিন্তা করো না। বিদিশার অসুবিধের দোহাই দিয়ে আলাদা হয়ে চলে গেল বাবুন। মা বাবাকে ফেলে রেখে গেল পরিত্যক্ত বাতিল আসবাবপত্রের মতো। তারা দুজনেই কেউই বাবুনকে একবারও জিজ্ঞেস করেননি, তোর অফিসটা যে নতুন বাসা থেকে অনেকটা দূরে হয়ে গেল, তোর অসুবিধে হবে না অফিসে যাতায়াত করতে? জিজ্ঞেস করেননি কারণ প্রশ্নটা অর্থহীন। শুধুমাত্র মা বাবার থেকে আলাদা হওয়ার জন্যই যে বিদিশার অসুবিধের দোহাই দিতে হয়েছে বাবুনকে, সেটা বুঝতে পেরেছিলেন। পুরো ব্যাপারটাতে আড়াল থেকে কলকাঠি নাড়িয়েছে বিদিশা। খুব সহজে অনুমান করা যায় মালবিকার অভিযোগের অন্ত ছিল না ছেলের বউয়ের ওপরে। কিন্তু সুধাংশু বারবার বলেছেন, মেয়েটার দোষ নয় মালা, ও তো পরের বাড়ির মেয়ে। আমাদের জন্য ওর খুব মায়া মমতা থাকার কথাও নয়। তোমার ছেলের মধ্যেই খুঁত রয়েছে গো, নইলে পরের বাড়ির মেয়ের সাধ্য কি এক লহমায় পাল্টে ফেলে ঘরের ছেলেকে? কিছুতেই না। ওই মেয়েটাই কানে মন্ত্র দিয়ে দিয়ে নষ্ট করে ফেলেছে আমার ছেলেটাকে। তোমার ছেলে ওর কথা শোনে কেন? আসলে ওরই আর প্রয়োজন নেই মা বাবাকে, প্রয়োজন মেটানোর মানুষ পেয়ে গেছে যে। ছি, নিজের ছেলের সম্পর্কে এভাবে কথা বলছো তুমি? মালবিকার গলা কেঁপে গেছিল। এটাই সত্যি মালা, প্লিজ মেনে নাও। যতদিন প্রয়োজন ছিল ছেলে কাছে ছিল তোমার, প্রয়োজন ফুরিয়েছে এবার, বুঝতে পারছো না? ও আমার ছেলে, আমার সবচেয়ে ভালোবাসার জন। ওকে ঘিরেই যে ছিল আমার প্রতিটি রাত দিন। সেই বাবুন নিজে থেকে কি করে আমাকে এত কষ্ট দিতে পারবে বলো? সব দোষ ওই মেয়েটার। চুপ করে গেছিলেন সুধাংশু। মালবিকা যদি বিদিশাকে দোষী করে শান্তি পায় তবে তাই করুক। বোকা মালবিকা জানে না, অত্যন্ত ভালোবাসার জনের থেকেই তো সবচেয়ে বেশি কষ্টটাও পায় মানুষ। কষ্ট দেওয়ার অধিকারটাও তারা নিজেরাই দিয়ে থাকে প্রিয় মানুষটার হাতে। বিদিশাকে নিয়ে আলাদা বাসায় চলে যাওয়ার পর থেকে কদিন এসেছে বাবুন এই বাড়িতে, হাতে গুনে কয়েকটা দিনই হবে। অথচ যাওয়ার আগে বলেছিল প্রতিদিন এসে মা বাবাকে দেখে যাবে। এতেও অবাক হননি সুধাংশু। কেউ কথা রাখে না, বাবুনি বা এর ব্যতিক্রম হবে কেন? তারা নিজেরাও খুব কমই গেছেন ওখানে। ছেলে বউ দুজনেই অফিসে বেরিয়ে যায়, ফিরতে ফিরতে প্রায় রাত হয়। ছুটির দিনগুলোতেও ওদের বাড়িতে থাকার উপায় নেই। একটাই ছুটির দিন, নিজেদের মতো উপভোগ করে ওরা। এর মধ্যে বুড়ো মা বাবার অবাঞ্ছিত উপস্থিতি কাম্য নয় ওদের কাছে। না,
ঠিক এভাবে বলেনি বাবুন, ওটুকু আন্দাজ করে নিয়েছেন সুধাংশু। এতদিন ছেলের অনুপস্থিতির কষ্টটা ফোনের মাধ্যমেই পুষিয়ে নিতে চেষ্টা করেছেন ওরা দুজনে। যদিও বেশিরভাগই ফোন কল তাদের দিক থেকেই গেছে। বাবুন তো সপ্তাহে 2-3 বার ফোন করেই দায় সারে। পুরো ব্যাপারটায় মালা খুব কষ্ট পায় আর দায় চাপায় বিদিশার ঘাড়ে। যদিও সুধাংশুর বিশ্বাস বাপ মায়ের প্রতি উদাসীনতার দায় পুরোটাই বাবুনের, বাইরে থেকে আসা কোনো মেয়ের নয়। আজ সকাল থেকে মালবিকার শরীরটা একটু খারাপ ছিল। অকারণে অবুঝের মতো বারবার বাবুনকে খবর দিতে বলছিল, যেন খবর পেলেই ছুটে আসবে বাবুন। সুধাংশু অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মালবিকা যেন বুঝতেই চাইছিল না। শেষে বাধ্য হয়ে ফোন করেছিলেন সুধাংশু। উত্তরে বাবুন বলেছিল, বাবা, আমার একেবারে সময় নেই, অফিসে প্রচন্ড কাজের চাপ। তাছাড়া আমি এখন মায়ের কাছে এসে কি করব? আমি কি ডাক্তার? তুমি বরং মাকে একবার ডক্টর সান্যালকে দেখিয়ে আনো। বেশি কিছু হলে তো আমি আছি, চিন্তা করো না। না না, সে তো আমি জানি, কিন্তু একবার অফিস থেকে ফেরার পথে একবার যদি দেখে যেতিস মাকে। আসলে ও খুব দেখতে চাইছিল তোকে। আচ্ছা, আমি খুব শীঘ্রই এসে মাকে দেখে যাব, কিন্তু আজ পারবো না। বিদিশার ভাইয়ের বিয়ে হয়েছে কদিন আগে, জানোই তো। আজও বউকে নিয়ে বিদিশার সাথে দেখা করতে আসবে। আমি সময় মতো না পৌঁছলে বিদিশা খুব রেগে যাবে। তুমি একটু বুঝিয়ে বলো মাকে। ফোন নামিয়ে রেখেছিলেন সুধাংশু। ছেলের নতুন জীবন শুরু হয়েছে, সেখানে নতুন নতুন সম্পর্কের ভিড়ে পুরনো সম্পর্কগুলো হয়তো অতটা গুরুত্ব পাচ্ছে না, বুঝতে পারছিলেন তিনি। মালবিকাকে সে কথা জানাতেই ও অস্থির হয়ে পড়ল। বারবার বলতে লাগলো, আসবে না কেন বাবুন? বলেছিলে তো আমার শরীর ভালো নয়। বলেছি তো, বিশ্বাস করছো না কেন? তাহলে কেন আসবে না? এই কদিন আগেও তো আমার অসুখ হলেই বাবুন স্কুল কলেজ কামাই করে ঘরে বসে থাকতো, তোমার মনে নেই? আগে আর এখনের মধ্যে অনেক ফারাক মালা, বুঝতে পারো না কেন? মালবিকা বুঝতেই চাইল না কিছুতেই। ওর স্থির বিশ্বাস মা অসুস্থ জানলে ছেলে ছুটে আসবেই। সুধাংশুর কোনো কথাই না শুনে বাবুনকে বারবার ফোনে ধরতে চাইল মালবিকা। বাবুন ফোন কেটে দিচ্ছিল বারবার। একসময় ফোনটা ধরে বিরক্ত সুরে বলল, কি ব্যাপার মা, জ্বালাচ্ছ কেন এভাবে? অফিসে কাজ করছি, বুঝতে পারো না? তুই আজ বিকেলে একবার আয় না বাবু, শরীরটা ভালো নয়, বড্ড দেখতে ইচ্ছে করছে তোকে, বলল মালবিকা। আহ মা, বাচ্চাদের মতো বায়না করছো কেন? আমি আজ আসতে পারবো না। বাবা বলেনি তোমায়? তাছাড়া তোমার অসুখ হয়েছে তো ডাক্তার দেখাও, আমি এসে কি করব? ছেলের নিষ্ঠুর প্রতিক্রিয়ায় বুক ভেঙে যাচ্ছিল মালবিকার। তবুও শেষ চেষ্টা করলেন তিনি। একটু সময়ের জন্য হলেও মাকে এসে দেখে জানা বাবা, বড্ড মন কেমন করছে তোর জন্য। মালবিকার আকুল গলার আওয়াজেও ছেলের মন গলল না, উল্টে আরো রেগে উঠল সে। রাগের মাথায় মাকে চরম আঘাত করে বসলো। তুমি ইচ্ছে করেই এমন করছো, বুঝতে পারছি মা। আমি আর বিদিশা শান্তিতে আছি, এটাই তোমার সহ্য হচ্ছে না। তুমি ভালো করেই জানো আজ বিদিশার ভাই আসবে ওর বউকে নিয়ে। আমি সময় মতো না পৌঁছলে রেগে যাবে বিদিশা। তবুও তুমি বারবার করে আজই আমাকে আসতে বলছো। বিদিশা আর আমার মধ্যে ঝামেলা বাঁধুক, এটাই তুমি চাও, তাই না মা? বিদিশাকে ছেড়ে আবার তোমার আঁচলের তলায় আমি ঢুকে যাই, এটাই তো তুমি চাও? মালবিকা জবাব দিতে পারেননি, একটা কথাও বেরোয়নি মুখ থেকে। বিবর্ণ মুখে ফোন কেটে দিয়েছিলেন। কি হয়েছে জিজ্ঞেস করতে যেতেই সুধাংশুর বুকে আছড়ে পড়েছিল মালবিকা। তারপর থেকে কেঁদেই চলেছে। সে কান্না দেখতে দেখতে বুকের ভেতরে রাগের নখ আছড়ানো টের পাচ্ছিলেন সুধাংশু। এভাবে আর চলতে দেওয়া যায় না, সবকিছুরই একটা শেষ আছে। ফোনটা রেখে দেওয়ার একটু পরেই বাবুন ওরফে সৌহার্দ্যর একটু একটু মন খারাপ করতে লাগলো। মাকে একটু বেশি বাজেভাবে বলে ফেলেছে। কি করবে? একদিকে অফিসের কাজের চাপ, অন্যদিকে বিদিশার জন্য মানসিক চাপ। এই দুয়ের মাঝে পড়ে মাথার কি ঠিক থাকতে পারে? সামান্য পান থেকে চুন খসলেই এমন হুলস্থুল করে বিদিশা। মনে হয় ওকে বিয়ে করে মারাত্মক কোনো অপরাধী হয়তো করে ফেলেছে সৌহার্দ্য। সেই বিয়ের পর থেকে বিদিশার মুখ থেকে নিজের সম্বন্ধে বাছা বাছা বিশেষণে ভূষিত হতে হতে তিথি বিরক্ত হয়ে পড়েছে ও। কথায় কথায় শুনতে হয় মা বাবার নাড়ু গোপাল, মায়ের আঁচল ধরা, আহ্লাদে আতুপাতু এমন ছেলেকে বিয়ে করেই নাকি বিদিশা বিশাল ভুল করেছে। যদিও সৌহার্দ্য বুঝতেই পারে না, মা বাবাকে ছেড়ে আলাদা চলে আসার পরেও
বিদিশা এই শব্দগুলো ব্যবহার করে কি করে? তার চেয়ে যদি বলতো সৌহার্দ্য আসলে মা বাবার কুলাঙ্গার সন্তান, তাহলেও হয়তো মানাতো। নিজেকে কুলাঙ্গার ছাড়া আর কিছু ভাবতেই পারে না সৌহার্দ্য, কিন্তু বিদিশার বিরুদ্ধে গিয়ে কিছু করারও সাহস নেই ওর। বরং সুখের চেয়ে স্বস্তি বড়, এই বাক্যটা আঁকড়ে থেকে বিদিশার কথা মেনে চলাটাই বেছে নিয়েছে মনে মনে। তাড়াতাড়ি অফিসের পরে বাড়ি পৌঁছলো সৌহার্দ্য। বিদিশা তখনও ঘর সাজানো গোছানোতে ব্যস্ত। ভাই বউকে নিয়ে প্রথম আসছে, তার জন্যই এত আয়োজন। সঙ্গে হয়তো ভাইয়ের শ্বশুর বাড়ির আরো কয়েকজন আসতে পারে। সবকিছু মাথায় রেখেই খাবারের আয়োজন করেছে বিদিশা। সবই অবশ্য নামি রেস্তোরাঁ থেকে সুইগিতে অর্ডার করে আনিয়ে নিয়েছে। ডাইনিং টেবিলের ওপর সুন্দর করে ডিনার সেটের ডিশ আর বোলগুলো সাজিয়ে রেখেছে বিদিশা। ঘরে মমা করছে রুম ফ্রেশনারের গন্ধ। এমন পরিবেশে নিজেকেও কেমন বেমানান মনে হয় সৌহার্দ্যর। ওর মন পড়ে থাকে অন্য কোথাও। দুজোড়া অসহায় অভিমানী চোখের দৃষ্টি তাড়া করে ওকে। বিদিশা ওকে দেখে খুশি খুশি গলায় বলে ওঠে, এসে গেছো? গুড। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পাজামা পাঞ্জাবিটা পরে নাও, দেখো খাটের ওপর রাখা আছে। ওরা এই এসে পড়লো বলে। আচ্ছা বলে চলে যেতে গিয়েও থমকে দাঁড়ায় সৌহার্দ্য। একটু ইতস্তত করে বলেই ফেলে, বলছি কি, ওরা এসে গেলে একটু কথা টথা বলে বেরোবো আমি, তাতে অসুবিধে নেই তো তোমার? কোথায় যাবে? চোখ সরু করে জিজ্ঞেস করে বিদিশা। ওই একটু দরকার আছে, অস্বস্তি নিয়ে বলে সৌহার্দ্য। না না, কোথাও যাবে না তুমি। আমি অফিস কামাই করে সারাটা দিন ঘরে বসে রইলাম যাতে ওদের আদর আপ্যায়ন ঠিকঠাক করা হয়, আর তুমি অফিস থেকে ফিরে এসেই আবার বেরোতে চাইছো? আসলে মায়ের শরীরটা ভালো নয় বিদিশা, একবার দেখে আসি গিয়ে। ওই তো, আমি ঠিক সন্দেহ করেছিলাম। কি হয়েছে তোমার মায়ের? হাসপাতালে ভর্তি নাকি উনি? বিদিশার স্বরে ব্যঙ্গ। না তেমন কিছু নয়, তবু একবার দেখে আসতে মন চাইছে, অসহায় ভাবে বলল সৌহার্দ্য। মা ওকে দেখতে চেয়েছেন, ইচ্ছে করে কথাটা গোপন করলো। খামোখা বিদিশা আরো খেপে যাবে কথাটা শুনলে। ওর ধারণা মা শুধুই ছেলেকে ওর বউয়ের থেকে দূরে সরাতে চান। তেমন কিছু নয় তো, এক্ষুনি যাবার কি দরকার? কোনোদিনই কি ম্যাচিওর হবে না তুমি? অসুস্থ হলে তোমার বাবা ডাক্তার দেখিয়ে নেবেন মাকে, বেশি কিছু হলে ঠিক জানতে পারবে তুমি। এখন বকবক না করে জলদি যাও, তৈরি হয়ে নাও গিয়ে। কথা না বাড়িয়ে সরে গেল সৌহার্দ্য। মনটা তেতো হয়ে আছে ওর। বিদিশা কোনোদিনই বুঝবে না, শুধু কর্তব্য পালন করলেই মা বাবার প্রতি দায়বদ্ধতা শেষ হয়ে যায় না। কর্তব্যের বাইরেও কিছু থাকে যেটা বাবা মায়েরা সন্তানের কাছ থেকে আশা করেন। কর্তব্য পালন কথাটাই বড্ড নিরস। ভালোবাসা বা মায়া মমতার যেন স্থান নেই সেখানে। তেতো মন নিয়ে অতিথি আপ্যায়নে মনোযোগী হতে হলো সৌহার্দ্যকে। অতিথিরা চলে যাওয়ার পর কয়েকবার ফোন করলো বাবাকে, কিন্তু কেউ ধরলো না ফোন। হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত তো কম হয়নি। মনে অশান্তি নিয়ে নিজেও শুয়ে পড়লো সৌহার্দ্য। পরদিন অফিসের নাম করে বেরিয়ে সকাল সকাল মা বাবার কাছে গিয়ে উপস্থিত হলো সে। মনে মনে ঠিক করে নিয়েছে একটা ক্যাজুয়াল লিভ নিয়ে নেবে অফিসে ফোন করে। বেশ কয়েকটা লিভ জমে আছে। খুশি খুশি মন নিয়ে বাড়িতে ঢুকলো সৌহার্দ্য। অনেকদিন পর মায়ের হাতের ফুলকো লুচি আর বেগুন ভাজা খাবে। বাবা বসার ঘরে সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। মা বোধহয় রান্নাঘরে। সুলতা মাসির বকবক শোনা যাচ্ছে তাই। বাবুনকে দেখে বাবার চোখে এক ঝলক খুশি ফুটে উঠেই মিলিয়ে গেল খুব তাড়াতাড়ি। গম্ভীর গলায় বাবা বলল, কি ব্যাপার, তুমি এখানে? অফিস নেই আজ? আছে, কিন্তু যাব না আমি, হাসি মুখে বলল বাবুন। কেন? বাবা অবাক হয়ে বলল, কাল যে বললে মায়ের শরীর খারাপ, দেখতে এলাম তাই। ও না না, এখন তোমার মা একেবারে ঠিক আছে, তুমি খামোখা অফিস কামাই করো না, যাও তাড়াতাড়ি। বিদিশা জানতে পারলে অশান্তি করবে মিছিমিছি। খুশি নিভে গেল বাবুনের। মুখটা কালো হয়ে এলো ওর। ও ভেবেছিল মা আর বাবা খুব খুশি হবেন ওকে দেখলে, কিন্তু ব্যাপারটা উল্টো ঘটছে দেখে অবাক হয়েছে খুব। মাও বেরিয়ে এসেছে বাবুনের গলা শুনে। তারপরেই বলে উঠেছে, তোর বাবা ঠিক বলেছে বাবুন, অফিস কামাই করিস না মিছিমিছি, আমি ঠিক আছি এখন, যা তুই। কিন্তু আমি যে সারাদিন এখানে থাকতে এলাম, তোমার হাতের রান্না। কথা শেষ করতে পারলো না বাবুন। মা বলে উঠল, তুই আর দেরি করিস না বাবা, বেরিয়ে পড় শিগগির। বিদিশা জানতে পারলে হুলস্থুল করবে। আমার জন্য খামোখা অশান্তি করিস না, যা শিগগির। বাবুর স্পষ্ট বুঝতে পারছে কালকের ঘটনার প্রতিশোধ নিচ্ছে মা আর বাবা, কিন্তু কিচ্ছু বলার সাহস নেই ওর। সত্যি কাল বড্ড বাজেভাবে কথা বলে ফেলেছে মায়ের সাথে। কিরকম পরিস্থিতিতে মানুষ এভাবে বদলে যেতে বাধ্য হয়, মা আর বাবা বুঝবে না। মাথা নিচু করে বেরিয়ে গেল বাবুন। মালবিকা অসাড়ের মতো তাকিয়েছিলেন ছেলের যাওয়ার পথের দিকে। সুধাংশু ফিসফিস করে বললেন,
দুঃখ করো না মালা, একদম ঠিক কাজ করেছো তুমি। বাবুনের এই শিক্ষাটার দরকার আছে, প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রণা ওকেও বুঝে নিতে দাও একটু। সারাদিন অসার মস্তিষ্কে কোনো মতে অফিসের কাজ সারলো বাবুন। ও নিজে থেকে গেছিল ওই বাড়িতে, মার বাবা তাড়িয়ে দিয়েছে ওকে। ব্যাপারটা এখনো মেনে নিতে পারছে না ও। বিকেলে বাড়ি পৌঁছে শরীর খারাপের অজুহাত দিয়ে শুয়ে পড়ল বিছানায়। বিদিশার সাথে একটা কথা বলতেও ইচ্ছা করছে না। পরদিন রবিবার, ছুটির দিন। সকালে ঘুম ভাঙতেই বিদিশা খুশি খুশি মুখে বলল, আজ দুপুরে চলো বাইরে কোথাও খেয়ে একটা মুভি দেখে আসি। না, আমার ভালো লাগছে না, বলল বাবুন। কেন, শরীরটা এখনো খারাপ লাগছে? বিদিশা উদ্বিগ্ন হয়ে বলল, শরীর ঠিক আছে, যেতে ইচ্ছে করছে না আমার। আরে গত সপ্তাহেও যায়নি কোথাও, আজ চলো। বিদিশা তবুও বায়না করে, বলছি তো ভালো লাগছে না আমার। ও, আমি কিছু বললেই তো ভালো লাগে না তোমার? দিন দিন যে কি হচ্ছে তোমার। এবারে ধৈর্য হারালো বাবুন, উঠে বসলো বিছানায়, গলার স্বরে তিক্ততা মিশিয়ে বলল, তোমার জন্য দিন দিন আমি এমন হচ্ছি বিদিশা। তুমি মেরে ফেলছো আমার ভেতরের মানুষটাকে। তুমি ভুলে যাচ্ছ আমি শুধুই তোমার সৌহার্দ্য নই, আমি মা বাবার আদরের বাবুন। সৌহার্দ্য আমার খোলস, বাবুন আমার ভেতরের আমি। সেই বাবুন একটু একটু করে মরে যাচ্ছে তোমার জন্য। এসব কি বলছো তুমি? নিশ্চয়ই তোমার মা কোনো মন্ত্রণা দিয়েছেন আবার। চুপ করো তুমি, আর সহ্য করার ক্ষমতা নেই আমার, চেঁচালো বাবুন। বিদিশা বেরিয়ে গেল ঘর থেকে, হয়তো ভয়ে পেয়েই। বিদিশা বেরিয়ে যেতেই ফোনটা তুলে নিল বাবুন। ফোন করলো বাবাকে, তারপর মাকেও, কিন্তু কেউই তো ফোন ধরছে না। পাগলের মতো ফোন করেই চললো বাবুন। শেখর থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় মাথা কাজ করছে না ওর। অনেকবার ফোন করার পর এক সময় ফোন তুললেন সুধাংশু। কি শুরু করেছো তুমি? আমাদের সঙ্গে যোগাযোগ রাখার কি দরকার তোমার? বিদিশা জানতে পারলে অশান্তি হবে মিছিমিছি। দরকার পড়লে আমি ফোন করে নেব তোমায়, আর ফোন করো না আমাদের। বাবা, প্রায় আর্তনাদ করলো বাবুন। নিঃশব্দে ফোন কেটে দিলেন সুধাংশু। অন্ধ আক্রোশে ফোনটা বিছানায় আছড়ে ফেললো বাবুন। তারপরে উঠে গিয়ে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে এলো বাইরে। বিদিশা চুপ করে বসেছিল সোফায়, গম্ভীরভাবে বলল, কোথায় যাচ্ছ? উত্তর না দিয়ে বেরিয়ে যাচ্ছিল বাবুন। বিদিশা এসে পথ আটকালো। কোথায় যাচ্ছ বলো, নইলে কিন্তু যেতে দেব না। আমি আমার মা বাবার কাছে যাচ্ছি, হারিয়ে যাওয়া বাবুনকে ফিরিয়ে আনতে। আর আমি? ফ্যাকাশে মুখে বলল বিদিশা, তোমার জন্য তো বাবুন দরজা খুলেই রেখেছে, ভয় কি? বেরিয়ে গেল বাবুন। পেছনে দাঁড়িয়ে রইল বিদিশা। ওকেও ফিরতে হবে বাবুনের কাছে। মালবিকা রান্নাঘরের সকালের জলখাবার তৈরিতে ব্যস্ত ছিলেন। সুধাংশু বাজারে গেছেন। হঠাৎ বেল বেজে উঠল। সুলতা দরজা খুলে দিতে গেল। মালবিকা এক মনে মশলা কষাচ্ছিলেন, আলুর দম তৈরি করবেন বলে। টের পেলেন দুধ দাঁড় করে ঢুকে এলো কেউ। তারপরে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে, নরম গলায় ডাকলো, মা। চমকে উঠে পেছন ফিরলেন মালবিকা। বাবুন দাঁড়িয়ে আছে হাসি মুখে, কিন্তু ওর চোখে জল। মালবিকা কথা বলতে পারছিলেন না। বাবুন আবার জড়িয়ে ধরল মাকে, সেই আগের মতো করে। মা, ছোটবেলায় যখন ভুল করতাম, অন্যায় করতাম, কত বকেছো, শাসন করেছো, তাহলে এখন কেন এভাবে ছেড়ে দিচ্ছ আমায়? আমি জানি অনেক ভুল করেছি আমি এতদিন ধরে। সেদিন তোমার সঙ্গে ওভাবে কথা বলেও অন্যায় করেছি আমি। তার জন্য আমাকে বকো, শাসন করো, কিন্তু এভাবে আমাকে দূর করে দিও না। আমি যে তোমাদের চিনতে পারছি না, তোমাকে আর বাবাকে অচেনা লাগছে আমার, ভয় করছে, বড্ড ভয় করছে। মালবিকা জবাব দিলেন না। দুহাতে আঁকড়ে ধরলেন ছেলেকে বুকের মধ্যে। কতদিন পরে আবার ফিরে এসেছে বাবুন, তাদের বাবুন। দু চোখে জল ভরে এসেছে তারও। সুধাংশু বাজারের ব্যাগ হাতে রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে দেখছেন এই দৃশ্য। তিনি জানতেন চলে যাওয়াটা যেমন বাবুনের হাতেই ছিল, তেমন ফিরে আসাটাও বাবুনের ইচ্ছের ওপরেই ছিল। তাকে ঠিক প্রমাণ করতেই যেন ফিরে এসেছে বাবুন, এতকাল বাদে ওর শেকড়ের কাছে। গাছের মাটি পাল্টায়, টব পাল্টায়, কিন্তু শেকড় থেকে বিচ্ছিন্ন করলে সেই গাছ আর থাকে না। তেমনি মানুষও শেকড় থেকে বিচ্ছিন্ন হলে সেই মানুষটা আর থাকে না। তৈরি হয় এক অন্য মানুষ, প্লাস্টিকের গাছের মতো শেকড়হীন, এবং প্লাস্টিকের গাছের মতোই যার সবটুকুই মেকি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।